হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা শুরু করব আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি। তাহলে আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি, যেটাকে ক্যাপিটাল ইউ দিয়ে লেখা হয়, সেই জিনিসটা আসলে কি হলো। তাহলে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি বলতে বোঝায় যে নিজের একটা শক্তি হলো। তাহলে প্রতিটা সিস্টেমেই তার অস্তিত্বের জন্য একটা শক্তি বহন করে, সেই শক্তিটাকেই বলা হয় আন্তঃশক্তি। ঠিক আছে, তার কোনো সিস্টেম যদি তার অস্তিত্বকে রাখতে চায়, তাকে একটা শক্তি বহন করতে হয় আর কি। তাহলে সেই শক্তিটাকে বলা হচ্ছে আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি হলো। এরপরে ওই যে নিজস্ব একটা শক্তি থাকছে, ওই নিজস্ব শক্তির জন্যই ও বাইরের কারো সাহায্য ছাড়াই কার্য সম্পন্ন করতে পারে বা কাজ করতে পারে। ঠিক আছে, এরপরে এই যে আন্তঃশক্তিটা বলছি, এই আন্তঃশক্তির উৎস কী, মানে প্রতিটা সিস্টেমের তো একটা নিজস্ব শক্তি আছে, ওই শক্তিটা আসে কোথার থেকে। তো এই শক্তির অনেকগুলো উৎস রয়েছে। তো ফার্স্ট উৎস হিসাবে আমরা বলতে পারি যে স্থানান্তরজনিত শক্তি। স্থানান্তরজনিত শক্তি মানে কি? ধরো এরকম একটা বিকারের মধ্যে কিছু অণু আছে, ঠিক আছে। তাহলে অণুগুলো কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করবে, স্থান পরিবর্তন করবে। তাহলে এই স্থান পরিবর্তনের জন্য সে কিছুটা শক্তি সঞ্চয় করে, যেটাকে স্থানান্তরজনিত শক্তি বলে হলো। 2 নম্বর উৎস কী হতে পারে? ঘূর্ণনজনিত শক্তি। তাহলে ধরো এরকম একটা অণু আছে, আমি বলছি এ আর বি, এর একটা অণু। তাহলে ও কি করবে? নিজের অক্ষ বরাবর ঘুরতে পারে, আবার এই উপর দিকে যে অক্ষটা রয়েছে সেদিক বরাবরও ঘুরতে পারে। তাহলে এই ঘূর্ণনজনিত কারণেও সে একটা শক্তি অধিকার করে থাকে, যেটাকে আমরা ঘূর্ণনজনিত শক্তি বলছি। নেক্সট বলতে পারি কম্পনজনিত শক্তি। তাহলে ধরো এরকম একটা অণু আছে এ বি, তাহলে এই যে বন্ধনটা আছে এটা কি কাঁপতে পারে, ভাইব্রেশন করতে পারে। তাহলে এই কাঁপার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, যেটাকে আমরা বলছি কম্পনজনিত শক্তি। নেক্সট ইলেকট্রনীয় শক্তি। তাহলে কোনো একটা পরমাণুর বা কোনো একটা অণুর যেসব ইলেকট্রনগুলো থাকে, ওরা কি করে? বিভিন্ন কক্ষপথে ঘোরাঘুরি করে, তার জন্য সে একটা শক্তির অধিকারী হয়। তাহলে এই ইলেকট্রনীয় শক্তির জন্য কিন্তু তার আন্তঃশক্তি একটা থাকে। এরপরে বন্ধন শক্তি। তাহলে যখন দুটো পরমাণু একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তারা একটা আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এর মাধ্যমে সে একটা কিছু শক্তি সঞ্চয় করে। তাহলে এর জন্যও আন্তঃশক্তি সৃষ্টি হতে পারে। আর কি হতে পারে? নিউক্লিয় শক্তি হয়েছে। নিউক্লিয় শক্তি মানে আমরা যে সমস্ত রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়তা ধর্ম সম্পর্কে পড়েছি, তো ওটার জন্য পরমাণুর নিউক্লিয়াসে একটা শক্তি থাকে, যেটাকে আমরা নিউক্লিয় শক্তি বলি। এই নিউক্লিয় শক্তির জন্যই ওই যে তেজস্ক্রিয় মৌলগুলা রেডিও অ্যাক্টিভ প্রপার্টি দেখায় বা তেজস্ক্রিয় ধর্ম দেখায়। ঠিক আছে, তাহলে এই সব কারণে পরমাণুর আন্তঃশক্তি সৃষ্টি হতে পারে হলো। এরপরে পরমাণুর আন্তঃশক্তি বিষয়ক কতগুলো জিনিস, যেমন ধরো এটা হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। মানে কি? ধরো এক মগ জলের যে আন্তঃশক্তি হবে বা যে শক্তি হবে, এক বালতি জলের নিশ্চয়ই সে শক্তি হবে না, তার চেয়ে অনেক বেশি শক্তি হবে। যেহেতু এটা ভরের উপর নির্ভর করছে, এক বালতি জলের ভর নিশ্চয়ই অনেক বেশি এক মগের চেয়ে। যেহেতু ভরের উপর নির্ভর করছে, তার জন্য বলতে পারি যে এটা ভর সাপেক্ষ ধর্ম। নেক্সট, তাহলে এই যে আন্তঃশক্তি, এটা সিস্টেমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন ধরো 1 মোল নাইট্রোজেন, এটা একটা সিস্টেম, আর একটা সিস্টেম ধরো 1 মোল অক্সিজেন। তাহলে নিশ্চয়ই 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের আন্তঃশক্তি সমান হবে না। তাহলে আমরা কি বলতে পারি? যে সিস্টেমের উপর নির্ভর করবে যে আন্তঃশক্তি বেশি হবে না কম হবে। তোমার যেরকম সিস্টেম, আন্তঃশক্তিও সেরকম হবে। এরপরে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা তুমি যদি বাড়াও কি হবে? অণুগুলোর গতিশক্তি বাড়বে, তাহলে স্থানান্তরজনিত শক্তি বাড়বে, ভাইব্রেশনজনিত শক্তি বাড়বে, সব কিছুই বাড়বে। তাহলে তার আন্তঃশক্তিও কী হবে? বাড়বে। নেক্সট, এটা হচ্ছে তোমার স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। এটা আমরা কি বলতে পারি? যে প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। ঠিক আছে,
তাহলে ধরো একটা সিস্টেম এ বিন্দুতে ছিল, তারপরে বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এ বিন্দুর ধরো আন্তঃশক্তি আমি বলছি ইউ এ, বি বিন্দুর আন্তঃশক্তি বলছি ইউ বি। তাহলে বললাম যে আন্তঃশক্তির পরিবর্তন কত, ডেল্টা ইউ সমান কত, তুমি কি বলবে? অন্তিম আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক আন্তঃশক্তি। যদি বিয়োগফল করে দাও তাহলে এর পরিবর্তনটা পেয়ে যাবে। তাহলে অবস্থার উপর নির্ভর করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরো কোনো একটা সিস্টেমের প্রাথমিক অবস্থায় আন্তঃশক্তি হচ্ছে ইউ1, কিছু সময় পরে আন্তঃশক্তি হলো ইউ2, তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কী হবে? অন্তিম আন্তঃশক্তি মাইনাস প্রাথমিক আন্তঃশক্তি, ঠিক আছে। এরপরে এই মানটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। যদি মানটা ধনাত্মক হয় তাহলে বিক্রিয়াটা হবে তোমার তাপগ্রাহী, যদি মানটা ঋণাত্মক হয় বিক্রিয়াটা হবে তাপদায়ী। ক্লিয়ার? এরপরে ধরো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে তুমি আন্তঃশক্তির পরিবর্তন দেখছো, আমি বলছি ধরো এ বি সি ডি, এটা একটা বিক্রিয়া হচ্ছে, এখান থেকে উৎপন্ন হচ্ছে ইএফ, ঠিক আছে। তাহলে এ বি এর আন্তঃশক্তি আমি বলেছি ইউ1, সিডি এর আন্তঃশক্তি ইউ2, ইএফ এর আন্তঃশক্তি ইউ3। তো তোমাকে বলেছে যে এই বিক্রিয়ার আন্তঃশক্তির পরিবর্তন কত, কী করে বের করবে? তাহলে সামেশন অফ বিক্রিয়া জাতের মোট আন্তঃশক্তি মাইনাস সামেশন অফ বিক্রিয়কের মোট আন্তঃশক্তি। তাহলে যখন কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এরকম আন্তঃশক্তির পরিবর্তন বের করতে বলবে তখন সামেশন অফ বিক্রিয়াজাত মাইনাস সামেশন অফ বিক্রিয়ক করা হয়, ঠিক আছে। তো সামেশন থাকা মানেই আগে বিক্রিয়াজাত থাকে তারপরে বিক্রিয়ক থাকে। শুধুমাত্র একটা কেসের ক্ষেত্রে সামেশন অফ বিক্রিয়ক হয় তারপরে সামেশন অফ বিক্রিয়াজাত হয়, সেটা আমি পরে বলে দেবো। ওই একটা কেস বাদ দিয়ে যত জায়গা আছে সব জায়গায় সামেশন অফ বিক্রিয়াজাত মাইনাস সামেশন অফ বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট হলো। তাহলে বিক্রিয়াজাত কে আছে? ইএফ, আন্তঃশক্তি কত? ইউ3, মাইনাস বিক্রিয়কে কে আছে? এবি আর সিডি। তো এবি এর আন্তঃশক্তি ইউ1, সিডি এর আন্তঃশক্তি ইউ2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে থার্মোডাইনামিক্সের তাপ আর কার্য, তাপ আর কার্য হলো। এবার তাপ জিনিসটা কি? ধরো এটা একটা সিস্টেম, এর উষ্ণতা ধরো T1, আর সিস্টেম বাদ দিয়ে মহাবিশ্বের যতটা অংশ আছে সেটা হচ্ছে পরিবেশ। ধরো এই যে বাইরের অংশটা তারও উষ্ণতা হচ্ছে T, দুটোরই উষ্ণতা হচ্ছে T। তাহলে যদি উষ্ণতা সেম থাকে তাহলে এদিক থেকে মানে সিস্টেম থেকে বাইরের দিকে বা বাইরের থেকে সিস্টেমের দিকে কিছু যাতায়াত করবে না। কিন্তু যদি উষ্ণতার পার্থক্য থাকে, ধরো এই সিস্টেমের উষ্ণতা T1 আর পরিবেশের উষ্ণতা T2, আমি বলছি T1 গ্রেটার দেন T2, তাহলে কি হবে? যদি সিস্টেমের উষ্ণতা বেশি হয় তাহলে সিস্টেম থেকে পরিবেশের দিকে এক প্রকার শক্তি বেরোবে, ওই যে শক্তিটা বেরোচ্ছে ওটাকে বলা হচ্ছে তাপ হলো। তাহলে যখন সিস্টেম আর পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে তখনই ওই শক্তিটার আদান প্রদান হবে, যেটাকে আমরা তাপ বলছি। যেমন ধরো তুমি একটা যদি গরম বস্তুকে টাচ করো তাহলেই তুমি ওই তাপটা ফিল করতে পারবে। যদি তোমার উষ্ণতা আর ওই বস্তুর উষ্ণতা সেম হয় তুমি কিছুই ফিল করবে না, তাই না? তাহলে ওই যে শক্তিটার আদান প্রদান কখন হবে? যখন শক্তির পার্থক্য থাকবে বা তাপমাত্রার পার্থক্য থাকবে, হয়েছে? তাহলে যখন সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে, যার তাপমাত্রা বেশি সেখান থেকে একটা শক্তি কোথায় পৌঁছায়? যার তাপমাত্রা কম সেখানে পৌঁছায়, হয়েছে? তাহলে যে শক্তিটা প্রবাহিত হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে সেই শক্তিটাকে আমরা বলছি তাপ হলো। এরপর হচ্ছে কার্য। কার্য জিনিসটা কি? যেরকমটা প্রথমে বলেছিলাম যে এরকম একটা চেম্বারের মধ্যে পিস্টন রাখা আছে, তাহলে বাইরের দিক থেকে পরিবেশ যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় চালক বল বা ড্রাইভিং ফোর্স, আর ভেতর দিক থেকে গ্যাসটা যে বলটা প্রয়োগ করে সেটাকে বলা হয় অপোজিং ফোর্স বা বিরুদ্ধ বল। তাহলে এই দুটো বলের যদি মান সমান হয়ে যায় তখন কি হয়? পিস্টনটা যে জায়গায় ছিল সেই জায়গাতে সে জায়গায় রয়ে যায়। কিন্তু যদি চালক বলের মান বেশি হয় তাহলে কি হবে? পিস্টনটা নিচের দিকে নামবে। যদি বিরুদ্ধ বলের মানটা বেশি হয়
তখন পিস্টনটা উপর দিকে উঠবে। হয়েছে? তাহলে এই দুটোর মধ্যে যদি মানগুলো আলাদা হয় তখন আমরা বলি যে এখানে অসমবল কাজ করছে। এটা আমরা আগেও বলেছি, দুটো বলের মান সেম হলে আমরা বলি যে অসমবল কাজ করেনি, কারণ সমান। আর দুটো বল যদি আলাদা হয় আমরা বলি অসমবল কাজ করছে। তাহলে অসমবল যদি কাজ করে হয় পিস্টনটা নিচের দিকে নামবে, না হয় উপর দিকে উঠবে। হয়েছে? মানে কার্য হবে। তো কার্য মানেই শক্তি। তাহলে তুমি যদি পিস্টনটাকে নিচের দিকে নামাও বা পিস্টনটাকে উপর দিকে তুলো, তাহলে এক প্রকার শক্তি কী হবে? স্থানান্তরিত হবে বাইরের থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে। এটাকেই বলা হচ্ছে কার্য। হলো? এরপরে তাপ আর কার্যের চিহ্ন। আগে দেখি তাপ। তাহলে যদি সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে তাপের প্রবাহ হয়, কি বললাম? সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে তাপের যদি প্রবাহ হয়, মানে সিস্টেম যদি তাপ বর্জন করে, তাহলে কিউটা হয় নেগেটিভ। কি বললাম? সিস্টেম থেকে যদি সারাউন্ডিংয়ে তাপের প্রভাব হয়, তাহলে সিস্টেম কী করছে? তাপ নিশ্চয়ই বর্জন করছে, তার জন্য কিউটা হবে নেগেটিভ। যদি সিস্টেম পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, তাহলে আগেরটাই সিস্টেম তাপ বর্জন করেছে। যদি সিস্টেম তাপ গ্রহণ করে, কিউ এর চিহ্নটা হয় পজিটিভ। তো এটা গেল তাপের চিহ্ন। কার্যের চিহ্ন, যদি সিস্টেম নিজে কাজ করে, কি বললাম? সিস্টেম কাজ করছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, চিহ্নটা হয় নেগেটিভ। যদি সিস্টেমের উপর কার্য করা হয়, সিস্টেমের উপর, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তাহলে কার্যটা হয় পজিটিভ। তাহলে সিস্টেম তাপ বর্জন করলে নেগেটিভ, সিস্টেম কার্য করলে নেগেটিভ। সিস্টেম তাপ গ্রহণ করলে পজিটিভ, সিস্টেমের উপর কার্য করা হলে পজিটিভ। হলো? এরপরে চাপ আয়তনিক কার্য। চাপ আয়তনিক কার্য। হয়েছে? তাহলে ওই যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটা চেম্বার আছে, ওর উপর পিস্টন রাখা আছে। হয়েছে? তাহলে এখানে বাইরের দিক থেকে পরিবেশ একটা চাপ বা বল প্রয়োগ করে। তাহলে এই চাপ বা বলের বিরুদ্ধে যদি এই ভিতরের যে পোর্শনটা আছে বা সিস্টেমটা আছে তার আয়তন বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে কার্য সম্পাদিত হবে। হয় সিস্টেম করবে, না হয় সিস্টেমের উপর কার্য করা হবে। যদি ভিতরের আয়তনটা বাড়ে, তাহলে নিশ্চয়ই পিস্টনটা উপর দিকে উঠছে। পিস্টন যদি উপর দিকে ওঠে, তাহলে সিস্টেম কার্য করছে। যদি ভিতরের আয়তনটা কমে, তাহলে নিশ্চয়ই পিস্টনটা নিচের দিকে নামছে। পিস্টন যদি নিচের দিকে নামে, তাহলে নিশ্চয়ই সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। হলো? তাহলে পিস্টন উপর দিকে উঠলে আয়তন বাড়ছে, পিস্টন নিচের দিকে নামলে আয়তন কমছে। তো দুই ক্ষেত্রেই কার্য হচ্ছে। যখন পিস্টন নিচের দিকে নামছে তখন সিস্টেমের উপর কার্য করা হচ্ছে, যখন পিস্টন উপর দিকে উঠছে তখন সিস্টেম কার্য করছে। ক্লিয়ার? তাহলে এই ধরনের কার্যকে পিভি কার্য বলে। হলো? ওকে। এরপরে বিভিন্ন প্রকার চাপ আয়তনিক কার্য। দেখো এখানে ডেরিভেশনগুলো আমাদের কাজে লাগে না খুব একটা, তাও নোটসে দেখতে পারো। তো আমি ডেরিভেশনগুলো করব না, আমি জাস্ট ফাইনাল ফর্মগুলো লিখে দেবো। ঠিক আছে? তাহলে বিভিন্ন প্রকার চাপ আয়তনিক কার্য। তাহলে এখানে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। 1 নম্বর প্রক্রিয়া সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণে, দেখো গ্যাসটা যদি সম্প্রসারিত হয় পিস্টনটা কী হবে? উপর দিকে উঠবে। পিস্টন উপর দিকে ওঠা মানে নিশ্চয়ই সিস্টেম কার্য করছে। তাহলে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণে সিস্টেম দ্বারা কৃতকার্য। সম্প্রসারণ যেহেতু হচ্ছে মানেই পিস্টন উপর দিকে উঠছে, পিস্টন উপর দিকে ওঠা মানেই নিশ্চয়ই ভেতরের গ্যাসটা বা সিস্টেমটা কার্য করছে। 2 নম্বর সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসের সংকোচনে, তাহলে গ্যাসটা সংকুচিত হচ্ছে মানে কি? পিস্টনটা নিশ্চয়ই নিচের দিকে নামছে, তাই তো? তো পিস্টন নিচের দিকে নামা মানে কি? নিশ্চয়ই সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। তাহলে সিস্টেম এর উপর কৃতকার্য। এটা গেল সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া। 3 নাম্বার অপরাবর্ত প্রক্রিয়ায়
গ্যাসের সংকোচনে সিস্টেমের উপর কৃতকার্য। তাহলে আগেরটা ছিল পরাবর্ত, এটা হচ্ছে অপরাবর্ত। 4 নাম্বার অপরাবর্ত প্রক্রিয়ায় গ্যাসের সম্প্রসারণে সিস্টেম দ্বারা কৃতকার্য। তাহলে গ্যাস সম্প্রসারিত হওয়া মানে কি, ভিতরের গ্যাসের আয়তনটা বাড়ছে। আয়তন বাড়া মানে পিস্টন উপর দিকে উঠবে, পিস্টন উপর দিকে ওঠা মানে নিশ্চয়ই সিস্টেমটা কার্য করছে। আয়তন কমা মানে পিস্টনটা নিচের দিকে নামানো হচ্ছে। এবার পিস্টন নিচের দিকে নামানো হওয়া মানে কি, নিশ্চয়ই সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। ক্লিয়ার? এরপরে যদি সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া থাকে সেই ক্ষেত্রে একটা রাশিমালা হয়, সেটা সংকোচন হোক সম্প্রসারণ হোক, ফর্মুলা সেম। তাহলে ডাব্লিউ রিভার্সিবল, ডাব্লিউ সাফিক্সে আরইভি মানে রিভার্সিবল সমান মাইনাস এনআরটি এলএন V2/V1। তাহলে 1 আর 2 এর ক্ষেত্রে রাশিমালাটা হচ্ছে এটা, ডাব্লিউ রিভার্সিবল সমান মাইনাস এনআরটি এলএন V2/V1। এরপরে এই V2/V1 এখানে যদি আমি P1 P2 আনতে চাই, তাহলে আমরা কি জানি P1 V1 সমান P2 V2। তাহলে V2/V1 সমান কীভাবে লিখতে পারি, যে P1/P2 লিখতেই পারি। তাহলে তখন সমীকরণটা কী হবে, ডাব্লিউ রিভার্সিবল সমান মাইনাস এনআরটি এলএন P1/P2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নাম্বার আর 4 নাম্বারের ক্ষেত্রে অপরাবর্ত প্রক্রিয়ায় সে সম্প্রসারণ হোক সংকোচন হোক রাশিমালা সেম। কি, ডাব্লিউ রিভার্সিবল সমান মাইনাস পি V2-V1। পি হচ্ছে এখানে বাহ্যিক চাপ, মানে বাইরের চাপটা আর কি। হলো, ব্যাস। এরপরে তাহলে এখানে ডেরিভেশনগুলো আমাদের কাজে লাগে না, তাই ডেরিভেশন আমি করলাম না, জাস্ট ফাইনাল ফর্মগুলো লিখে দিলাম। আর রাসায়নিক বিক্রিয়ায় চাপ আয়তনিক কার্য, চাপ আয়তনিক কার্য। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাহলে আমরা জানি যে ডাব্লিউ সমান মাইনাস পিডিভি, তাই তো। এরপরে পিভি সমান এনআরটি, এটা আমরা গ্যাসের চ্যাপ্টারে পেয়েছিলাম নাকি। এরপরে আমি যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ কীভাবে করা হয়, তো আচ্ছা এটাকে এই ডাব্লিউ সমান পিডিভি, এটাকে পি ডেল্টা ভি এভাবেও কিন্তু লেখা যায়। স্মল ডিভিও লিখতে পারো, ক্যাপিটাল ডেল্টা ভিও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে যদি ডেরিভেটিভ করা হয় পিভিটাকে, তাহলে একটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডেরিভেটিভ প্লাস আর একটাকে কনস্ট্যান্ট রেখে আর একটা ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে পিকে কনস্ট্যান্ট রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিকে কনস্ট্যান্ট রেখে পি এর ডেরিভেটিভ সমান, আমি পুরোটা করছি স্থির তাপমাত্রায়। তাহলে টিটা আমার স্থির, আরটা স্থির, পরিবর্তন হবে কে, শুধুমাত্র এনটা। তাহলে ডেল্টা এন আর টি হলো, কারণ আর আর টি আমার ফিক্স আছে, শুধুমাত্র এনটা পরিবর্তিত হবে, তার জন্য ওটাকে আমি ডেল্টা এন করলাম। এরপরে এই প্রক্রিয়াটা যদি স্থির চাপে করা হয়, স্থির চাপে হয়েছে। তাহলে স্থির চাপ মানে কি, প্রাথমিক চাপ অন্তিম চাপ সেম, তাহলে চাপের পরিবর্তন কত হবে, 0 হবে। যেহেতু প্রাথমিক চাপ অন্তিম চাপ সেম, তার নিশ্চয়ই চাপ পরিবর্তিত হয়নি, মানে ডেল্টা বিটা 0। তাহলে ডেল্টা বি যদি 0 হয়, কী লিখতে পারি, পি ডেল্টা ভি সমান ডেল্টা এন আর টি নাকি। তাহলে কার্য সমান কী লিখতে পারি, মাইনাস ডেল্টা এন আর টি। তাহলে ডাব্লিউ সমান মাইনাস পিডিভি লিখতে পারি, বা ডাব্লিউ সমান মাইনাস ডেল্টা এন আর টি, যেখানে ডেল্টা এনটা হচ্ছে তোমার সামেশন অফ বিক্রিয়া জাতের মোল, বিক্রিয়া জাতের মোল মাইনাস সামেশন অফ বিক্রিয়কের মোল। ডেল্টা এন মানেই পরিবর্তন মোলের। তাহলে পরিবর্তনটা কীভাবে করবে, বিক্রিয়া জাতের মোল মাইনাস বিক্রিয়কের মোল। যেমন ধরো এই বিক্রিয়াটা আছে এ গ্যাস প্লাস 3বি গ্যাস, এখান থেকে 4C গ্যাস প্লাস ডি লিকুইড। তো এখানে তুমি ডেল্টা এন বের করবে। একটা জিনিস মনে রাখবে, এই যে ডেল্টা এন মানে বিক্রিয়া জাতের মোল মাইনাস বিক্রিয়কের মোল, এখানে কিন্তু শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মোলটাকেই কনসিডার করবে, লিকুইড বা সলিড তাদের মোলকে কিন্তু কনসিডার করবে না। তাহলে ডেল্টা এন মানে বিক্রিয়া জাতের মোল মাইনাস বিক্রিয়কের মোল। বিক্রিয়া জাতে কী আছে, সি আর ডি, সিটা গ্যাস ডিটা লিকুইড, মানে লিকুইড ধরা চলবে না। তাহলে 4 মাইনাস বিক্রিয়কে কে আছে, এ আর বি,
তাহলে এ হচ্ছে 1 মোল, বি 3 মোল, ডেল্টা এন কত হলো 0। ক্লিয়ার? তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তনিক কার্য এইভাবে বের করা হয়, আর ডেল্টা এনের ক্যালকুলেশনটা এইভাবে করা হয়। তাহলে ডেল্টা এনের ক্যালকুলেশনে যদি তোমার সমীকরণে লিকুইড বা সলিড থাকে তুমি সেটাকে কনসিডার করবে না। হয়েছে? তাহলে এই যে আমি ডাব্লিউ সমান মাইনাস ডেল্টা এন আরটি পেলাম, তো এখানে ডেল্টা এন সমান 0 হলে কি হবে? ডাব্লিউ সমান 0, মানে কোনো কার্য হয়নি। যদি ডেল্টা এনটা নেগেটিভ আসে, দেখো আর পজিটিভ, টি পজিটিভ, ডেল্টা এনটা নেগেটিভ, তাহলে ওভারঅল ডাব্লিউটা কী আসবে? পজিটিভ। ডাব্লিউ পজিটিভ মানে কি? সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। ধরো ডেল্টা এনটা পজিটিভ, তাহলে আর পজিটিভ, টি পজিটিভ, ডেল্টা এন পজিটিভ, তাহলে ডাব্লিউ কী আসবে? নেগেটিভ। তাহলে এখানে সিস্টেম দ্বারা কার্য করা হচ্ছে। ক্লিয়ার? এরপরে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সকে সংক্ষেপে টিডি লেখা হয়। তাহলে এটা হচ্ছে তোমার সেই শক্তির যে রূপটা ছিল বা শক্তির যে স্টেটমেন্টটা ছিল সেটাই। কীরকম? যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, আর মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুব। ওই কথাটাই, ঠিক আছে? এর গাণিতিক রূপটা ইম্পর্ট্যান্ট, গাণিতিক রূপ। তাহলে ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের আন্তঃশক্তি হচ্ছে E1, হলো একটা বদ্ধ সিস্টেম আছে যার আন্তঃশক্তি হচ্ছে E1। এই সিস্টেমটা কিউ পরিমাণ তাপ শোষণ করলো। কী হলো? কিউ পরিমাণ তাপ শোষণ করলো। তাহলে শোষণ করা মানে কি? পজিটিভ হবে, বর্জন করা মানে নেগেটিভ। তাহলে E1 শক্তিটা ছিল, এবারে কিউ পরিমাণ তাপ শোষণ করলো, তাপটা তো শক্তি, তাহলে এখন শক্তি কত হবে? U1 প্লাস কিউ। প্লাস কিউ কেন হলো? কারণ তাপ শোষণ করেছে, যদি বর্জন করতো মাইনাস কিউ হতো। এরপরে ধরো সিস্টেমের উপর ডাব্লিউ পরিমাণ কার্য করা হলো, ডাব্লিউ পরিমাণ কার্য করা হলো, তাহলে সিস্টেমের উপর কার্য করা হয়েছে, তাহলে কার্য মানে কি? কার্য এক প্রকার শক্তি। তাহলে প্রথমে ছিল E1, তারপরে E1 প্লাস কিউ, এখন ডাব্লিউ পরিমাণ কার্য করা হলো, তাহলে E1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ কেন? কারণ সিস্টেমের উপর কার্য করা হয়েছে। তাহলে প্রাথমিক আন্তঃশক্তি ছিল E1, এখন আন্তঃশক্তি কত? E1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ, তাহলে এটা ধরো এখন আন্তঃশক্তি। তাহলে প্রাথমিক আন্তঃশক্তি U1, এখন আন্তঃশক্তি U2, তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কত হবে? U2 মাইনাস U1 নাকি? তাহলে U2 মানে হচ্ছে U1 প্লাস কিউ প্লাস ডাব্লিউ মাইনাস U1 সমান কিউ প্লাস ডাব্লিউ। তাহলে আন্তঃশক্তির পরিবর্তন U2 মাইনাস U1কে আমি ডেল্টা ইউ লিখতে পারি। তাহলে ডেল্টা ইউ সমান হচ্ছে তোমার কিউ প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ, হলো। এরপরে কোনো জায়গায় ধরো সিস্টেম কিউ পরিমাণ তাপ বর্জন করলো, এখানে যেমন গ্রহণ করেছিল বর্জন করলো, তো সেটা মাইনাস কিউ হবে। ধরো ডাব্লিউ পরিমাণ কার্য করলো, মাইনাস ডাব্লিউ হবে, তাহলে এটা সমান কত হবে? ডেল্টা ইউ। ঠিক আছে? এরকমভাবে হয় আর কি। আচ্ছা, এরপরে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে প্রথম সূত্র। এরপরে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে কি হয়? তাই নিঃসঙ্গ সিস্টেম বাইরে থেকে কোনো তাপ শোষণও করবে নি, বর্জনও করবে নি, কিছুই করবে নি, তো কিউ 0। এক সেকেন্ড, মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায় কেন কি জানে। দাঁড়াও এক সেকেন্ড একটু। থার্মোডাইনামিক্স কোথায় গেল? এটা না, এটা ঠিক আছে। তাহলে কি বললাম যে নিঃসঙ্গ সিস্টেম মানে যে বাইরে থেকে তাপ শোষণও করেনি আর বর্জনও করেনি, মানে কিউটা 0। এবার তাপ শোষণ বা বর্জন যদি না করে, ভিতরে আয়তন বা চাপ কোনো কিছুরই পরিবর্তন হবে না। যদি না হয় কার্যও হবে না, তাহলে ডাব্লিউটাও 0। তাহলে আমরা কি জানি? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ।
তো দুটোর মানেই জিরো, তাহলে ডেল্টা ইউ সমান জিরো। তাহলে নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয় না। হলো। এরপরে প্রথম সূত্রের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। 1 নাম্বার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপের কোনো আদান প্রদান হবে না, তাহলে কিউ সমান জিরো। ঠিক আছে, তাহলে আমরা জানি ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ইউ সমান জিরো প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ইউ সমান ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। চক্রীয় প্রক্রিয়া, তাহলে চক্রীয় প্রক্রিয়া মানে ধরো যেখান থেকে তুমি শুরু করেছিলে তারপরে আবার সেখানেই ফিরে আসবে। ঠিক আছে, তাহলে চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউটা জিরো হবে নাকি? কারণ প্রাথমিক আন্তঃশক্তি ইউ1 হলে অন্তিম আন্তঃশক্তি ইউ2 হলে দুটার মান তো সেম, কারণ যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ফিরে এসেছি, তো পরিবর্তন কত হবে? জিরো। তাহলে জিরো সমান কিউ প্লাস ডাব্লিউ, বা লিখতে পারি কিউ সমান মাইনাস ডাব্লিউ। ক্লিয়ার? 3 নাম্বার, ধরো আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণ হচ্ছে। ঠিক আছে, তাহলে মুক্ত সম্প্রসারণ যদি হয় তাহলে সেই প্রক্রিয়াটা হয় সমুষ্ণ। কী বললাম? ফ্রি এক্সপানশন। ফ্রি এক্সপানশন মানে যখন গ্যাসটা সম্প্রসারিত হচ্ছে ও কোনো চাপ ফিল করবে না। তাহলে চাপ যদি ফিল না করে সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়াটা হয় সমুষ্ণ। সমুষ্ণ মানে উষ্ণতার কোনো আদান প্রদান কিচ্ছু হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তনটা কত হয়? জিরো। হলো। তাহলে উষ্ণতা যদি চেঞ্জ না হয় আন্তঃশক্তি চেঞ্জ হবে নি, যেটা আগে ছিল এখন সেটাই থাকবে, তাহলে পরিবর্তন কত হবে? জিরো। এরপরে মুক্ত সম্প্রসারণ হলে ডাব্লিউটাও জিরো হয়। কেন বলো তো? আমরা জানি ডাব্লিউ সমান মাইনাস পি ডেল্টা ভি, তাই তো? এবারে যদি চাপেই না ফিল করে, যদি গ্যাসটার মুক্তভাবে সম্প্রসারিত হয়, কোনো রকম চাপ ফিল করেনি, তো পিটা জিরো হবে, কোনো চাপেই ফিল করেনি, তা ডাব্লিউটাও জিরো। তাহলে আমরা কি জানি? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, তাহলে জিরো সমান কিউ প্লাস জিরো, তাহলে কিউ সমান জিরো। তাহলে কিউ সমান জিরো এটা কি ইন্ডিকেট করে? যে প্রক্রিয়াটা রুদ্ধতাপীয়, মানে তাপের কোনো আদান প্রদান হয়নি। তো বলতে পারি যে একটা গ্যাস যখন মুক্তভাবে সম্প্রসারিত হয় সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়াটা একই সাথে সমুষ্ণ আর রুদ্ধতাপীয়। ক্লিয়ার? এরপরে আচ্ছা, এরপরে আদর্শ গ্যাসের সমুষ্ণ সম্প্রসারণ বা সংকোচন। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয়? ডেল্টা ইউ জিরো, কারণ উষ্ণতার পরিবর্তন ঘটেনি, তাহলে আগে যে আন্তঃশক্তি থাকবে এখনও সেই আন্তঃশক্তি থাকবে, তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কত হবে? জিরো। তাহলে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, তাহলে জিরো সমান কিউ প্লাস ডাব্লিউ, বা লিখতে পারি কিউ সমান মাইনাস ডাব্লিউ। ক্লিয়ার? এরপরে স্থির আয়তনে সংগঠিত কোনো প্রক্রিয়া, তার আয়তনটা স্থির আছে, তো আমরা জানি যে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, এরপরে ডাব্লিউ সমান কি? মাইনাস পি ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি? আয়তনের পরিবর্তন। যেহেতু আমি বলেছি স্থির আয়তন, তাহলে পরিবর্তন কিছু হবে আয়তনের? হবে নি, তাহলে মাইনাস পি ইন্টু জিরো, তাহলে ডাব্লিউ সমান জিরো। তাহলে আমি লিখতে পারি যে ডেল্টা ইউ সমান কিউ প্লাস জিরো, বা ডেল্টা ইউ সমান কিউ। এই কিউ এর জায়গায় আমি কিউ ভি লিখতে পারি। ডেল্টা ইউ সমান কিউ ভি। কিউ ভি কি ইন্ডিকেট করে? যে স্থির আয়তনে সিস্টেম দ্বারা তাপের গ্রহণ বা বর্জন, এটা কার সাথে সমান? ডেল্টা ইউ এর সাথে সমান। বোঝা গেল? যদি সিস্টেম তাপ গ্রহণ করে আন্তঃশক্তি বাড়বে, যদি সিস্টেম তাপ বর্জন করে আন্তঃশক্তি কমবে। ঠিক আছে, তাহলে স্থির আয়তনে কোনো সিস্টেম যদি কিউ পরিমাণ তাপ গ্রহণ করে তাহলে তার আন্তঃশক্তি বাড়বে। স্থির আয়তনে যদি কিউভি পরিমাণ তাপ বর্জন করে তাহলে তার আন্তঃশক্তি কমবে। হলো? আচ্ছা, এরপরে এনথালপি, যেটাকে আমরা এইচ দিয়ে লিখি, ক্যাপিটাল এইচ।
হলো। তাহলে কোনো সিস্টেমের প্রেশার আর ভলিউমের জন্য একটা শক্তি থাকে যেটাকে আমরা পিভি শক্তি বলি। কি বললাম? কোনো সিস্টেমের প্রেশার আর ভলিউমের জন্য একটা শক্তি থাকে যেটাকে আমরা পিভি শক্তি বলি। তাহলে পি আর ভিকে গুণ করলে একটা শক্তি পাওয়া যায় যেটাকে পিভি শক্তি বলা হয়। তাহলে সিস্টেমের আন্তঃশক্তি আর পিভি শক্তিকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় এনথালপি। ঠিক আছে? তাহলে প্রেশার আর ভলিউমের জন্য যে শক্তিটা থাকে সেটাকে বলা হয় পিভি শক্তি। ওই পিভি শক্তির সাথে সিস্টেমের আন্তঃশক্তি যোগ করলে যে শক্তিটা পাওয়া যায় বা যে অংশটা পাওয়া যায় সেটাকে বলা হয় এনথালপি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব যে এনথালপির পরিবর্তনটা কি হয়। তাহলে এই যে সমীকরণটা পেয়েছি এটাকে ডেরিভেটিভ করব বোথ সাইড। তাহলে ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস একটাকে স্থির রেখে একটা ডেরিভেটিভ প্লাস আর একটাকে স্থির রেখে আরেকটা ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা জানি ফার্স্ট ল থেকে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ বা ডেল্টা ইউ সমান কিউ মাইনাস পি ডেল্টা ভি, এটাও পেয়েছিলাম। তাহলে এখানে ডেল্টা ইউ এর মানটা পুট করব। তো ডেল্টা এইচ সমান কিউ মাইনাস পি ডেল্টা ভি প্লাস পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি। তো পি ডেল্টা ভি কেটে যাবে মাইনাস প্লাসে, তাহলে কী পড়ে থাকছে? কিউ মাইনাস ভি ডেল্টা পি। তাহলে ডেল্টা এইচ সমান কিউ মাইনাস ভি ডেল্টা পি। যদি প্রক্রিয়াটা স্থির চাপে করা হয়, স্থির চাপে, তাহলে চাপ স্থির মানে আগের চাপ এখন চাপ ফিক্স। তাহলে চাপের যদি পরিবর্তন না হয় ডেল্টা পি কত হবে? 0। তাহলে ডেল্টা পি 0 হলে আমি লিখতে পারি ডেল্টা এইচ সমান কিউ। যেহেতু এই প্রক্রিয়াটা স্থির চাপে করা হয়েছে তার জন্য এই সমীকরণটাকে লিখতে পারি ডেল্টা এইচ সমান কিউপি। কিউপিটা কি ইন্ডিকেট করে? যে স্থির চাপে যে পরিমাণ তাপ গ্রহণ করছে বা যে পরিমাণ তাপ বর্জন করছে তার মানটা এনথালপির পরিবর্তনের সাথে সমান। তো আগে আমরা পেয়েছিলাম যে ডেল্টা ইউ সমান কিউভি, এটা কি ইন্ডিকেট করছিল? যে স্থির আয়তনে যে পরিমাণ তাপ গ্রহণ করছে বা যে পরিমাণ তাপ বর্জন করছে তার মানটা আন্তঃশক্তি পরিবর্তনের সাথে সমান। আর এখানে স্থির চাপে যে পরিমাণ তাপ গ্রহণ করছে বা যে পরিমাণ তাপ বর্জন করছে সেই মানটা এনথালপি পরিবর্তনের সাথে সমান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এইচের বৈশিষ্ট্য। এইচটা ইউ এর মতোই বৈশিষ্ট্যগুলো দেখাবে। একটা হচ্ছে স্টেট ফাংশন, মানে প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। মানে কোনো সিস্টেমের প্রাথমিক আন্তঃশক্তি H1, অন্তিম আন্তঃশক্তি H2 হলে তুমি বলতেই পারো কোনো সিস্টেমের প্রাথমিক এনথালপি H1, অন্তিম এনথালপি H2 হলে এনথালপির পরিবর্তন সমান অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে শুধুমাত্র অন্তিম আর প্রাথমিক এনথালপির উপর ডিপেন্ড করবে, অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না। তার জন্য এটাকে স্টেট ফাংশন বলছি আমরা। এটা এক্সটেন্সিভ প্রপার্টি বা ভর সাপেক্ষ ধর্ম। তার নিশ্চয়ই এক বালতি জলের যে এনথালপি হবে এক মগ জলের সে এনথালপি হবে না, কারণ সবার ভলিউম আলাদা, চাপ আলাদা, সব কিছুই আলাদা, আন্তঃশক্তি আলাদা, তাহলে এনথালপির মানটাও আলাদা হবে। হয়েছে? আর একটা এনথালপি এর পরম মান গণনা করা যায় না। মানে এরকম জিনিসটা না যে তুমি ওখানে একটা মেশিন দিয়ে দিলে এনথালপির মান বেরিয়ে গেল, ওরকম নয়। পরম মান গণনা করা যায় না। হয়েছে? এবারে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন, তাহলে বিক্রিয়া জাতের মোট এনথালপি, বিক্রিয়া জাতের মোট এনথালপি মাইনাস বিক্রিয়কের মোট এনথালপি, ব্যাস। তাহলে আগের ক্ষেত্রেও পেয়েছিলাম যে বিক্রিয়া জাতের মোট আন্তঃশক্তি মাইনাস বিক্রিয়কের মোট আন্তঃশক্তি, যেটাকে সামেশন দিয়ে দেখানো হয়। সামেশন মানে মোট আর কি। ঠিক আছে? তো এইভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয়। তাহলে এই ক্লাসে এতটাই রাখছি। এর পরের ক্লাসে তাপগ্রাহিতা, আপেক্ষিক তাপগ্রাহিতা, মূলার তাপগ্রাহিতা ওই পোর্শনটা থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।